চাঁদনি, শুনলে তো তুমি তোমার মায়ের কথা, তারপরও কেন এখনো এখানে দাঁড়িয়ে আছো? এখানে আর এক মুহূর্তও নয়। রাজমাতা, রাজমাতা, আপনি এখনো বিছানায় এভাবে শুয়ে থাকবেন? এভাবে অসুস্থ হয়ে পড়ে থাকলে চলবে না। তাড়াতাড়ি বিছানা ছেড়ে উঠে পড়ুন। চাঁদনি মা, আর কাঁদিস না এভাবে। কেন কাঁদছিস তুই? এখন তো তোর কান্নার সময় নয়, এখন তো তোর সুখের সময়। আর কিছুক্ষণের মধ্যে রাজকুমার প্রীতমের সাথে তোর হলুদের অনুষ্ঠান শুরু হয়ে যাবে। জয়ী, তুই যে এত মাথা মোটা এটা আমি কোনোদিনও ভাবতে পারিনি। আমি ভেবেছিলাম আমার পেটের সন্তান আমার মতোই চালাক হবে। অবশেষে তাহলে সব ঝামেলা শেষ, তাই না? এখন তো রাজকুমার প্রীতমের সাথে চাঁদনির বিবাহের আর কোনো বাধা থাকলো না। আর তাছাড়া ইতিমধ্যেই তো চাঁদনির হলুদের কাজ শুরু হয়ে গিয়েছে। রূপনগর রাজ্যের রাজপ্রাসাদে আজ খুশির আমেজ। সুন্দরভাবে চাঁদনি এবং রাজকুমারের হলুদের অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। সবাই আজ ভীষণ খুশি। ফুলপরিও নিজেদের রাজ্যে ফেরার প্রস্তুতি নিচ্ছে। ফুলকুমারী, আজ আমি ভীষণ খুশি। অবশেষে আমাদের সবার মনের আশা পূরণ হতে চলেছে। আমার ছেলের সাথে অবশেষে তোমার কন্যার বিবাহ হতে চলেছে। আর আজকে হলুদের অনুষ্ঠান নির্বিঘ্নে সম্পন্ন হয়েছে। হ্যাঁ দিদি, ঠিকই বলেছ। তবে সামান্য একটু ভুল হতে যাচ্ছিল, কিন্তু সেই ভুলটা শুধরে উঠেছে। আমরা সব কিছু সুন্দরভাবে সম্পূর্ণ করতে পেরেছি, এটাই অনেক। অতিথিরাও ভীষণ খুশি ছিল। তারা তো রাজকুমার প্রীতম আর চাঁদনিকে মন ভরে আশীর্বাদও করলো। আমি চাই এভাবেই যেন সবার আশীর্বাদে আমার চাঁদনি আর রাজকুমার প্রীতমের জীবনটা আরও আরও অনেক বেশি সুন্দর হয়। ওদের জীবনে যেন আর কখনো কোনোদিনও কোনো বাধা না আসে। হ্যাঁ ফুলকুমারী, এখন থেকে যা হবে সব কিছু ভালো হবে। তবে যাই হোক, হলুদের অনুষ্ঠানের সকল কাজ তো ভালোভাবে সম্পন্ন হয়েছে। আর বেলাও বেশি নেই, কিছুক্ষণ পর সন্ধে নেমে আসবে। আমাদেরকে তো এবার চন্দননগর রাজ্যে ফিরে যেতে হবে, তাই না? কি বলছো কি দিদি? তোমরা এক্ষুনি চন্দননগর রাজ্যে ফিরে যাবে? আজকে তো বেলাটা অনেক হয়ে গেছে, কিছুক্ষণ পর সন্ধেও নেমে যাবে। এক কাজ করো, আজকে রাতটা আমাদের রূপনগর রাজ্যেই থেকে যাও, কাল সকাল সকাল না হয় বেরিও। না ফুলকুমারী, না, আজকে রাতে কোনোভাবেই থাকা যাবে না। আমাদের চন্দননগর রাজ্যে পৌঁছে গিয়ে কত কাজ বাকি, সেগুলো সম্পন্ন করতে হবে। আর তাছাড়া দুদিন পরে বিয়ে, তুমি তো জানোই বিয়ের কাজ, আর সেসব কিছু আমাদেরকেই সামলাতে হবে, তাই না? আর তাই যদি কোনোভাবে, আর তাই একটা দিন কেন, একটা মুহূর্ত সময়ও যে আমাদের কাছে অনেক মূল্যবান। আর তুমি এত কিছু বুঝে আর আমাকে আটকিও না। তোমাকে আর আলাদা করে কিছু বোঝাতে হবে না। আমি চাইছি ফিরে যেতে। আমার মনে হয় তোমার অনুমতি দেওয়া উচিত। ঠিক আছে দিদি, আসলেই তো আমারও এদিকে কত কাজ আছে। মেয়ের বিয়ে বলে কথা, তারপরেই রূপনগর রাজ্যের রাজকন্যা, তাছাড়া কত কাজ আমার বাকি। তাহলে তোমরা বরং রওনাই দিয়ে দাও। কিন্তু মহারাজ প্রতাপ বা রাজকুমার প্রীতম ওরা কোথায়? ওরা কি তৈরি হয়েছে? মহারাজ প্রতাপ নিশ্চয় তার বন্ধু চন্দ্রকুমারের সাথে আছে, আর রাজকুমার প্রীতম নিশ্চয় চাঁদনির সাথে কথা বলছে। আমি যাই, ওদেরকে তাড়াতাড়ি ডেকে বেরিয়ে পড়ি বরং। তুমি তুমি আমার দিকে এইভাবে তাকিয়ে আছো কেন? আমার কিন্তু ভীষণ লজ্জা লাগছে। এইভাবে কেউ কারো দিকে তাকিয়ে থাকে? তাকিয়ে থাকবো না তো কি করবো বলতে পারো চাঁদনি? এই রাজপ্রাসাদে আসার পর থেকে তোমাকে একটিবারের জন্য দেখতে পাইনি। কতটা সময় ধরে অপেক্ষা করছিলাম তোমাকে দেখার জন্য, কিন্তু পরবর্তীতে এমন কিছু কাণ্ড ঘটলো যে তোমাকে সামনে পেয়েও তোমাকে সেরকম ভাবে দেখতে পারিনি। আর এখন একটু সময় পেয়েছি, এখন অন্তত দু চোখ ভরে দেখতে দাও আমাকে। না না, এভাবে দেখতে হবে না। আর তাছাড়া হলুদের অনুষ্ঠানের সময় তো তুমি আমাকে দেখলেই, তখন তোর কোনো বাধা ছিল না। তাহলে এবার আবার এমনভাবে দেখার কি আছে? তখনও তোমাকে আমি ভালোভাবে দেখতে পারিনি, কারণ সবাই সেখানে ছিল। চোখ খোলা থাকতেও সেভাবে তাকাতে পারিনি। তবে এখন তো এখানে কেউ নেই, আর তাই মন ভরে আমি তোমাকে দেখতে চাই। জানো চাঁদনি,
তোমাকে দেখতে না যে ভীষণ সুন্দর লাগছে, এমন সুন্দরভাবে আমি তোমাকে কখনো দেখিনি। আমি তোমার দিক থেকে একেবারে চোখ ফেরাতে পারছি না। আমার মনে হচ্ছে যেন যুগ যুগ ধরে তোমার দিকে আমি এভাবে চেয়ে থাকি। কিন্তু সেটা কি করে থাকবে? শুনলাম তোমরা নাকি এক্ষুনি চলে যাবে, পরিমা নাকি সব কিছু গুছিয়েও ফেলেছে। বেশিক্ষণ তো আমার কাছে থাকতেও পারবে না, এক্ষুনি তো চলে যেতে হবে তোমায়। হ্যাঁ, চলো, যেতে হবে। আর এই চলে যাওয়াটা সামান্য একটু বিরহের, কিন্তু খুবই সাময়িক। খুবই অল্প সময় পর আমি আবার রূপনগর রাজ্যে আসব। আর এবার রূপনগর রাজ্যে এসে তোমাকে আমি চিরকালের মতো সাথে করে নিয়ে যাব। তখন তোমাকে আমি মন ভরে দেখতে পারবো। তখন তো কেউ আমাকে তোমার কাছ থেকে আলাদা করতে পারবে না। হ্যাঁ রাজকুমার প্রীতম, আমিও যে সেই দিনের অপেক্ষায় আছি, কবে আমরা দুজনে এক হব। আসলে আমি কিছু সময়ের জন্য তো ভয় পেয়ে গিয়েছিলাম। আমি তো ভেবেছিলাম যে তোমাকে আর হয়তো আমার পাওয়া হবে না, তোমাকে আমি হারিয়ে ফেলবো চিরকালের মতো। কিন্তু বিধাতার দোয়ায় আমি তোমাকে আবার ফিরে পেয়েছি। তোমার সাথে তো শুধুমাত্র আমার কিছুদিনের সম্পর্ক নয়, তোমার সাথে আমার জন্ম জন্মান্তরের সম্পর্ক। আর তাই কেউ কখনো কোনো বাধা দিয়ে তোমাকে আর আমার কাছ থেকে আলাদা করতে পারবে না। আমরা দুজনের সবসময় একই হয়ে থাকব। তবে আমার একটা কথা তুমি শুধু রাখবে, কোনো কারণে আমাকে ভুল বোঝো না চাঁদনি। না না, কখনো তোমাকে আমি ভুল বুঝবো না রাজকুমার প্রীতম। তবে তুমিও আমাকে কখনো ভুল বুঝো না। কোনো কারণে কোনো দিনও দূরে সরিয়ে দিও না, কোনো কারণে কষ্ট দিও না। চিরকাল আমাকে এভাবেই ভালোবেসো। যাক, অবশেষে আমাদের রাজকন্যার হলুদের অনুষ্ঠানটা ভালোভাবে সম্পূর্ণ হয়েছে। হ্যাঁ হ্যাঁ, তা যা বলেছো। আমি তো বেশ ভয় পেয়ে গিয়েছিলাম। আমরা তো ভেবেছিলাম যে আমরা হয়তো ওই জয়ী হয়তো আবার বড় সড়ো নাটক করবে। আর নাটক তো করলো কত রকমের নাটক, কিন্তু কোনো নাটকই তো সফল হলো না। জয়ী সকল নাটক আমাদের রাজকন্যা চাঁদনি এবং রাজকুমার প্রীতম কিভাবে সবার সামনে এনে দিল দেখেছো। পরে তো সবার সামনে মুখ দেখাতেও পারলো না। ভালোই হয়েছে, ওর সাথে এমনটা হওয়া উচিত ছিল। এখন কি করে সবার সামনে মুখ দেখাবে? যাও তো, আমাদের মহারানী তাকে নিজের সন্তানের মতো ভালোবাসতো, এখন থেকে তো সেটাও বাসবে না। আমার তো মনে হচ্ছে এইটুকু শাস্তি দেওয়ার কিছুই হয়নি ওই জয়ীটার। আরো অনেক বেশি শাস্তি দেওয়া উচিত ছিল। যেভাবে দিনের পর দিন আমাদের রাজকন্যা চাঁদনির সাথে হিংসে করে গেছে, তার ক্ষতি পর্যন্ত করতে চেয়েছে, আর তাতে করে তার আরো বড় শাস্তি দেওয়া উচিত ছিল। হ্যাঁ, সেটা হয়তো বা আমাদের মহারানী দেবে না, কারণ সে তো জয়ীকে নিজের মেয়ের মতো বড় করেছে, তাই না? কিছুটা হলেও তার জন্য মায়া আছে। তবে এবার জয়ী বুঝতে পারবে যে যখন যার মন চাইবে তখন সে সেটা করতে পারবে না। এখন থেকে মহারানী ওকে বিশ্বাস করবে না। আসলে সত্যি বলতে মানুষের সুখে থাকতে যে ভূতে কিলায়, সেটা এই জয়ী প্রমাণ করে দিয়েছে। তাই তো ওই এমনটা করেছে। বেশ তো ভালোই ছিল, তাই না? কি সুন্দর রাজপ্রাসাদে আরাম এসে খেয়ে দিয়ে যাচ্ছিল, সবাই তাকে কত ভালোবাসছিল, আর সে কিনা লোভে পড়ে এত কিছু করে ফেললো। আচ্ছা, এসব কিছু জয়ী কি একা একা করেছে নাকি তার সাথে আরো কেউ আছে? হ্যাঁ হ্যাঁ, এটা তুমি মন্দ বলনি। আমার তো মনে হয় ওই জয়ীর সাথে কেউ না কেউ আছে, না হলে এত কিছু জয়ীর মাথায় কি করে আসতে পারে? কিন্তু কে সে, সেটাই তো বুঝতে পারছি না। আর অবশ্যই আমরা বুঝে কি করব? আমরা তো আর কিছুই করতে পারবো না। আর ওই রাজপ্রাসাদে তো আমরা থাকিও না যে আমরা সব কিছু জানতে পারবো। তবে ওই জয়ীর সাথে যে আছে তাকে আগে ধরতে হবে, না হলে ওই জয়ী সামনে আরো ভয়ঙ্কর কিছু ঘটিয়ে ছাড়বে, দেখে নিও। জানি নে গো কি হবে, তবে ওই জয়ীর মতলব খারাপ এটা বুঝতে পেরেছি। এখন রাজকন্যা চাঁদনির সাথে রাজকুমার প্রীতমের বিবাহের আগে বড় কোনো ঝামেলা না বাঁধিয়ে বসে। আমার তো মনে হচ্ছে বিয়ের আগ পর্যন্ত সবাই অন্তত চোখ কান খোলা রাখবে, যেন ওই জয়ী কোনো কাণ্ড ঘটাতে না পারে। তারপরও তো জানি না, ওই জয়ীর পেটে পেটে যা বুদ্ধি, ও যে কোনো কিছুই ঘটাতেই পারে।
এরপর কেটে যায় বেশ খানিকটা সময়। রাত হয়ে যায়। আজ রাজবাড়িতে পেট পুরে এত ভালো ভালো খাবার খেয়েছি, কিছুতেই দাঁড়িয়ে দাঁড়িয়ে আজ পাহারা দিতে পারছি না। শরীরটা বড্ড ক্লান্ত লাগছে, মনে হচ্ছে ঘুমিয়ে পড়ি, কিন্তু না, কোনোভাবে ঘুমিয়ে পড়লে চলবে না। মহারাজ আমাকে কত বড় গুরু দায়িত্ব দিয়েছেন। এই কারাগারে পাহারার দায়িত্ব রাজকন্যা চাঁদনির বিবাহটা মিটে গেলেই এই সেনাপতি মশাইয়ের একটা ব্যবস্থা করবেন তিনি। আপাতত বিয়ের আগে কোনো ঝামেলায় তিনি জড়াতে চাচ্ছেন না। আর বিয়ের তো খুব বেশি দেরি নেই, সামান্য দুদিন, তারপরে বিয়ে সম্পূর্ণ হয়ে যাবে। আর এই দুদিন আমাকে কষ্ট করে এভাবে পাহারা দিতে হবে, কারণ ওই সেনাপতি যে পরিমাণ চালাক লোক, যে কোনো সময় যে কোনো কিছু ঘটিয়ে ফেলতে পারে। কিন্তু আমাকে সজাগ থাকতে হবে, ওই চালাক সেনাপতিকে আমি কোনো চালাকি করতে দেব না। তবে এখন আমি কি করব, কি করে নিজের ঘুম আমি কাটাবো? চোখ দুটি যে একেবারে ঘুমে ভেঙে পড়ছে। আচ্ছা, আমি কি অল্প কিছুটা সময় ঘুমিয়ে নেব, কিছুক্ষণ পর না হয় আবার জেগে যাব। আর তাছাড়া আমি তো এখানে পাহারা দেই, কখনো তো কাউকে এদিকে আসতে দেখিনি। আর এখন যে আমি ঘুমোবো এটা তো কেউ জানতেও পারবে না, আর তাই কারো সাহসও হবে না এখানে আসার। সবাই তো জানে আমি নির্ঘুমভাবে এখানে পাহারা দেই। তাহলে বরং আমি একটু ঘুমিয়ে নেই। না না না, আমার যত কষ্ট হোক আমি কোনোভাবেই ঘুমাবো না, যে করেই হোক জেগে থাকতে হবে। হয়তোবা একটু ঘুমানোর কারণে অনেক বড় অঘটন ঘটে যাবে। আমি এক কাজ করি, আমি বরং একটু চোখে মুখে জল দিয়ে আসি, তারপর যেভাবে হোক কষ্ট করে এই রাতটা আমাকে জেগে জেগে পাহারা দিতে হবে। হ্যাঁ হ্যাঁ, সেটাই করি। আর চোখ মুখ ধুতেই তো আমার মাত্র সামান্য একটু সময় লাগবে। চোখ মুখ ধুয়ে ফেললেই চোখ থেকে ঘুম চলে যাবে, আর এখানে আবার দাঁড়িয়ে দাঁড়িয়ে পাহারা দেয়া যাবে। এই কথা বলে প্রহরী সেখান থেকে হাত মুখ ধোয়ার জন্য চলে যায়। আর যামিনী অনেকটা সময় ধরে প্রহরীর সেখান থেকে সরে যাওয়ার সুযোগ খুঁজছিল। তাকে যেতে দেখে তাড়াতাড়ি করে সে আর একটু দেরি না করে কারাগারে গিয়ে উপস্থিত হয়। কি যামিনী, তুমি আবার এখানে কেন এসেছো? আর তাছাড়া ওই প্রহরী আবার তোমাকে দেখে ফেলেনি তো? আরে না না, ওই প্রহরী আমাকে দেখেনি। আর তাছাড়া তুমি কি আমাকে তোমার আর তোমার মেয়ের মতো বোকা মনে করেছো? আমি এতটা বোকা নয় যে আমাকে ধরা এত সহজ। তুমি আর তোমার মেয়ে মাথা মোটা বলেই তো আজ তোমাদের দুজনের এই দশা। এসব তুমি কি বলছো কি যামিনী? আমার আর আমার মেয়ের, আমাদের দুজনের দশা মানে? আমি না হয় এখানে বন্দি আছি, কিন্তু আমার জয়ী তো ভালোই আছে। তাহলে জয়ীর আবার কি দশা হলো? জয়ীর কি দশা হলো সে কথা জানাতেই তো আমি এখানে এলাম। আমি বুঝতে পারছি না যে এখন কি করব, তাই ভাবলাম তোমার সাথে এ ব্যাপারে কথা বলে দেখি কোনো বুদ্ধি বা কোনো কিছু বের করা যায় কি না। কেন, আবার কি ঘটেছে, কি হয়েছে জয়ীর? আর তাছাড়া তো আজকে রাজকন্যার হলুদের অনুষ্ঠান ছিল, সে হলুদের অনুষ্ঠান নিশ্চয়ই সম্পূর্ণ হয়ে গেছে। আমার জয়ী নিশ্চয়ই ভীষণ কষ্ট পেয়েছে, কারণ সে তো চেয়েছিল রাজকুমারকে বিবাহ করতে, তাই তো? তোমার মেয়ে শুধুমাত্র কষ্ট পেয়েছে সেটাই নয়, সে যা যা ষড়যন্ত্র করেছে সব কিছু সবার সামনে ধরা পড়ে গেছে গো। কি বলছো? কি করেছে আমার মেয়ে? আমি তো কিছুই বুঝতে পারছি না। আর কিভাবেই বা সবার সামনে ধরা পড়লো? আমাকে সবকিছু খুলে বলো যামিনী। আরে এই হলুদের অনুষ্ঠান তো প্রথমে আমার জয়ীর সাথে রাজকুমার প্রীতমের হওয়ার কথা ছিল, আর সেভাবে আয়োজন চলছিল, কিন্তু তারপর যা ঘটলো। রাজকুমার প্রীতমের সাথে জয়ীর হলুদের অনুষ্ঠান হওয়ার কথা ছিল, কিন্তু তারপর কি ঘটলো? চুপ করে কেন? চুপ করে থেকো না, বলো আমাকে। এরপর যামিনী সব ঘটনা সেনাপতি মশাইকে খুলে বলে। শুনলে তো সব কিছু, তোমার মেয়ে কতটা মাথা মোটার পরিচয় দিল, সব কিছু আমাদের হাতের মুঠোয় চলে এসেছিল, কিন্তু ওর এই বোকামির কারণে সব কিছু তছনছ হয়ে গেল। এখন তো মহারানীও জয়ীকে একদম বিশ্বাস করবে না। এখন তাহলে জয়ীর কি উপায় হবে গো? কিছুই হবে না আমার জয়ীর। শোনো, আমার জয়ীর আগের জায়গাটা ঠিক ফিরে পাবে না, তবে আমার জয়ী কিভাবে কি করতে পারে সেটুকু আমি তোমাকে বলে দিচ্ছি। তুমি জয়ীকে শুধুমাত্র বলে দিবে
সেভাবে সেভাবে চলতে, তারপর বাকি কাজ এমনিতেই হয়ে যাবে। আর তাছাড়া তোমাকে আরো একটি কাজ করতে হবে। আমি তোমাকে একজনের ঠিকানা দিচ্ছি, তুমি তার সাথে যে আমাদের ব্যাপারে সব কিছু বলবে। সে আমাদেরকে সাহায্য করবে, এমনকি সে আমাকে এই কারাগার থেকে মুক্ত করার মতো ক্ষমতাও রাখে। কি বলছো কি গো, তাই নাকি? বলো বলো, কার কাছে যেতে হবে আমায়, তুমি সব কিছু খুলে বলো, আমি সব ঠিকঠাক মতো করে ফেলবো। শোনো, আমাদের হাতে সময় খুব কম, আর তাই আগে জয়কে যা যা করতে বলেছি সেগুলো তুমি ওকে বলবে। আর তারপর আমি যে ঠিকানা দেব তার কাছে গিয়ে তুমি সবকিছু বলবে। তারপর দেখবে আমাদের বিপদ আস্তে আস্তে কাটতে থাকবে। সকাল হয়ে যায়। সকাল সকাল জয়ী গিয়ে চাঁদনির কাছে হাজির হয়। এ কি জয়ী, তুমি হঠাৎ করে আমার কক্ষে এলে যে? আমার কাছে কি চাই তোমার? আমি জানি রাজকন্যা চাঁদনি, আমি তোমার কক্ষে এসেছি এটা তোমার একদমই ভালো লাগেনি। অবশ্য ভালো না লাগারই কথা। আমি যে কাজ করেছি তাতে করে তো আমাকে রাজপ্রাসাদ থেকে বের করে দেওয়ার কথা, তাই না? কিন্তু এই রাজ্যের মহারাজা মহারানী অনেক মহান, তাই আমাকে এই রাজ্যে এখনো থাকতে দিয়েছেন দয়া করে, আমাকে কোনো শাস্তি দেননি। জয়ী, তুমি কি আমাকে এসব কথা বলার জন্য এখানে এসেছো? দেখো, তোমার সাথে এসব কথা বলার সময় আমার নেই। তুমি এখন যাও, তোমার কক্ষে যাও। আর তাছাড়া আমি তোমার সাথে কোনো কথা বলতে চাই না। চাঁদনি, আমি যে অপরাধ করেছি তাতে সত্যি আমার সাথে কথা না বলতে চাওয়াটা স্বাভাবিক, কিন্তু আমি যে নিরুপায় হয়ে তোমার কাছে এসেছি, কিছু কথা বলতে চাই আমি তোমার কাছে। কিন্তু আমি তোমার কোনো কথাই শুনতে চাই না। তোমাকে তো বলেছি তুমি এখান থেকে চলে যাও জয়ী, তুমি এখান থেকে চলে যাও। দেখো চাঁদনি, আমি যে অন্যায় করেছি তাতে করে আমাকে কখনো তোমরা বিশ্বাস করতে পারবে না। তবে আমার একটা কথা শোনো, আর এই কথাটা শুনলে তোমাদের কারো কোনো ক্ষতি হবে না। আমি এই কথাগুলো বলে এখান থেকে চলে যাব, দয়া করে আমার কথাটা একটু শোনো না চাঁদনি। আচ্ছা ঠিক আছে, বলো বলো কি কথা বলতে চাও তুমি? এই কথাটা বলে এখান থেকে চলে যাবে কিন্তু। আসলে চাঁদনি, আমি শুধুমাত্র তোমার কাছে ক্ষমা চাইতে এসেছি, কারণ আমি যা করেছি সেটা সত্যি অনেক বড় অন্যায়। আসলেই তো রাজকুমার প্রীতম আমাকে কখনো ভালোবাসেনি, সে শুধুমাত্র আমাকে বন্ধু ভেবে এসেছে। অথচ আমি সিংহাসনের লোভে পড়ে কত কিছু করে ফেলেছি। রাজকুমার প্রীতমকে বিবাহ করতে চেয়েছিলাম, আমি জানতাম রাজকুমার প্রীতম আর তুমি দুজন দুজনকে ভালোবাসো, তারপরও আমি প্রতিহিংসার জেরে তোমাদের ভালোবাসাকে নষ্ট করতে চেয়েছিলাম। তবে আমি বুঝতে পেরেছি আমি যা করতে যাচ্ছিলাম সেটা ভুল, আর তাই তো আমার মনে হলো আমি যাদের যাদের সাথে অন্যায় করেছি তাদের কাছে গিয়ে ক্ষমা চেয়ে আসি। এখন চাঁদনি, তুমি আমাকে ক্ষমা করে দাও আমার ভুলের জন্য। দেখো জয়ী, আমি তোমাকে কি ক্ষমা করব? তুমি তো মায়ের সাথে ছলনা করেছো, মায়ের ভালোবাসার সুযোগ নিয়েছো, তার বিশ্বাসকে নষ্ট করেছো। ক্ষমা যদি চাইতে হয় তাহলে মায়ের কাছে গিয়ে চাও, আমার কাছে নয়। বন্ধুরা, কি হতে চলেছে এরপর সেটা জানবো আমরা ফুলকুমারী গল্পের পরবর্তী পর্বে। আর আমাদের আজকের পর্বটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নতুন পর্বে। ধন্যবাদ।